খুব ভালো লাগছে যে আপনারা এই যে দিনটি, এই ফারাক্কা দিবসটাকে আপনারা, লং মার্চটাকে আপনারা আমরা মনে করছি, মানে ইতিহাসের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা, এবং তাকে যার জন্য আমি বারবারই কর্পোরেশন দেখিয়েছি। যত আমরা নিয়ে আসতে পারবো, এটা কিন্তু রাজনৈতিক কাজের অংশ। মানে রাজনৈতিকতা একটা বড় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্মৃতিকে মনে করা, বারবারই মনে করা, ভুল হলে মনে করা। আমরা যারা আমাদের একটুখানি কুখ্যাতি আছে পুরনো বাম বলে, আমাদের অত্যন্ত উজ্জ্বল একটা স্মৃতি আছে। আমরা দুর্দান্ত সাহসী ছিলাম, আমরাও জীবনকে তুচ্ছ জ্ঞান করে অনেক লড়াই করেছি। আমাদের সেই স্মৃতিগুলো নানা কারণে মুছে গেছে, তার জন্য হয়তো আমাদেরও দোষ আছে, কিন্তু এটাও একটা বড় ইতিহাস। এবং দোষে গুণে সমস্ত কিছু মিলিয়েই একটা জনগোষ্ঠী গড়ে ওঠে। এবং আমি খুব খুশি হয়েছি যে সোহেল খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করছে, এটা রাজনৈতিক জনগোষ্ঠী। তো তরুণ যে নেতৃত্ব যারা, তাদের মধ্যে এই চিন্তাগুলো আসছে যে পুরনো জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। এই পুরনো যে জাতিবাদী চিন্তা আমরা করতাম এর আগে, এই পুরনো জাতিবাদী চিন্তা অ্যান্টি কলোনিয়াল লড়াইয়ের অংশ হিসেবে গড়ে উঠেছিল। এবং এটা যথার্থ, কারণ এটাকে ফিলোসফারে বলে, এটা ছিল স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম। মানে আপনার একটা চিরায়ত সত্তার কথা বলতে হয়, এটা না হলে জনগণকে আপনি একত্রিত করতে পারেন না। পরে তখন আপনি বাঙালি কথাটা বলেছেন, কিন্তু বাঙালি পরিচয়টা আপনার শাশ্বত। সে বাঙালি করতে গিয়ে আমরা তার মধ্যে থেকে কী করেছি, আমরা ইসলামকে বাদ দিয়ে দিয়েছিলাম। আমরা 72-এ যে ভুলটা করেছি, আমরা ইসলামকে বাদ দিয়ে দিয়েছিলাম, যে আসে বাঙালির সত্তার মধ্যে ইসলাম বলে কিছু নাই। কিন্তু বাঙালির ইতিহাস একই সঙ্গে কিন্তু ইসলামের ইতিহাস, এটা কিন্তু আলাদা কিছু না। ইসলাম না আসে কিন্তু বাঙালি বলে কিছু থাকতো না। আপনারা যদি হোসেন শাহর আমলে যেতেন, আপনারা দেখতেন কিন্তু বাঙালি বলে কিছুই থাকতো না। বাংলা ভাষা বলে, বাংলা ভাষার সবচেয়ে বেশি অবদান, বাংলা সংস্কৃতির সবচেয়ে বেশি অবদান মূলত কলোনিয়াল এই যে যুগটা, এই যুগের আগেই ঘটেছে, এদের যুগের আগে ঘটেছে। এমনকি শ্রী চৈতন্যদেবেরও যে বিশাল যে মুভমেন্ট, এটাও কিন্তু আগে ঘটেছে, সে হোসেন শাহর আমলে ঘটেছে। ফলে আমরা এই ইতিহাসটা আমাদেরকে বুঝতে হবে, স্মৃতিটা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ, তাকে ধরতে পারা খুব গুরুত্বপূর্ণ। তো সভাপতি আমি একটু বড় ইতিহাসে যাবো না, আছে ভাষানিকে নিয়ে আমি কিছু দু একটা কথা বলবো। মাত্র বই বেরোবে, আশা করি আমি শেষ করতে পারবো আমি মরবার আগে। তো এনিবে চেষ্টা করবো যে ভাষানির যে ফিলোসফিক্যাল দিকটা, যেটা একদমই উপেক্ষিত, ভীষণভাবে উপেক্ষিত। এর একটা বড় কারণটা ছিল যে আমরা ধরে নিয়েছি মাওলানা ভাসানীর কোনো দর্শন ছিল না। উনি একটা জাস্ট একটা অ্যাক্টিভিস্ট ছিল, উনি একটা আন্দোলন করতেন, উনি বিভিন্ন রকম কি ঘেরাও করতেন, উনি কি প্রফিট অফ ভায়োলেন্স তার নাম ছিল, হ্যাঁ, এগুলো ছিল। তার কোনো সত্যিকারের মৌলিক কোনো চিন্তা ছিল না। কেমন আমি আজকে যেটা কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো, যে তার অত্যন্ত মৌলিক চিন্তাবিদ ছিলেন। মানে বাংলা দর্শনের ইতিহাসের দিকে যদি তাকান, কারণ দর্শন আমার ক্ষেত্র, যদি আমরা তাকাই তাহলে একটা মৌলিক দার্শনিক বিপ্লব ঘটে যাচ্ছে মাওলানার মধ্যে দিয়ে। শুধু মাওলানা একা না, বাংলা ভক্তি আন্দোলনের মধ্যে দিয়ে এখানকার পীর মুর্শিদ উলিয়া উলিয়া যারা ছিলেন, তাদের মুভমেন্টের মধ্যে দিয়ে একটা বড় ধরনের একটা দার্শনিক রূপান্তর ঘটে গেছে। পরবর্তীকালে এটা হারিয়ে গেছে জাতিবাদের উত্থানের ফলে। ইংরেজ আমলে একটা জাতিবাদ গড়ে উঠেছিল। এই জাতিবাদটা মূলত ইংরেজের কাছ থেকে শেখা যে ন্যাশনালিজম, যে আধুনিকতা, এটা শেখার পরে আমরা নিজেরও সেরকম জাতিবাদ হয়ে গেছে। এই জাতিবাদ কী কী ক্ষতি করেছে? প্রথমত আমাদের স্থানীয় সংস্কৃতির সঙ্গে, আমাদের নিজেদের ধর্মের সঙ্গে আমাদের বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। ফলে আমরা ধরেই নিয়েছি যে গ্রিক খ্রিস্টীয় সভ্যতাই সবচেয়ে উচ্চ সভ্যতা, তার অবদান আছে। তার মানে এই নয় যে আমি খ্রিস্টীয় সভ্যতার বিরুদ্ধে লোক। ক্রিটিক করতে হবে, বুঝতে হবে কোনটা আমার ভালো, কোনটা আমার দরকার, এবং কোনটা কলোনিয়াল তত্ত্ব। মানে সে গ্রিক খ্রিস্টীয় সভ্যতা এসে যখন আমার এখানে এলো বাইবেল হাতে, তখন কিন্তু এটা কিন্তু কলোনিয়াল তত্ত্ব আকারে এসেছে। তার সঙ্গে যেমন সেনাবাহিনী এসছে, লর্ড ক্লাইভ যখন এসে তার হাতে বাইবেল এসেছে। তিনি মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে শুরুর দিকে যদি আপনি রামমোহন রায়ের যদি হিস্ট্রি দেখেন, কিংবা অন্যান্যদের যদি ইতিহাস দেখেন, কি ইসলামের যদি ইতিহাস দেখেন, দেখবেন যে তাকে লড়াই করতে হচ্ছে পাদ্রীদের বিরুদ্ধে, পাদ্রীদের তত্ত্বের বিরুদ্ধে। এখনও পর্যন্ত আমরা বাংলা ভাষায় যে সকল ইসলামের পরিভাষা ব্যবহার করি, তার অধিকাংশ কিন্তু পাদ্রীদের তৈরি করা পরিভাষা। যেমন আপনারা যারা পড়েছেন যে বাইবেলের অনুবাদ, যেমন আপনি দেখবেন যে পাদ্রীদের অনুবাদ অনেক ভাষা আমরা ব্যবহার করি, মূলত পাদ্রীদের, মূলত আরবিতে তার অরিজিনাল যে মূল অর্থটা কি, এটাকে দার্শনিক তাৎপর্য কি, এটা কিন্তু আমরা খুব একটা ধরতে পারি না। আমরা এখনও কোরআন খুব পড়ি না। কেন পড়ি না? আমাদেরকে বিশ্বাস হয়েছে মনে প্রাণে যে ইসলামী কথা বলাটা খুব খারাপ, কারণ এটা ধর্ম খারাপ জিনিস। ফলে ফরের মধ্যে নিশ্চয় মূল্যবাদী যে ইসলামের কথা বলে, ঠিক আছে। হোল গ্রিক খ্রিস্টান সিভিলাইজেশন বলে উঠছে যে খ্রিশ্চিয়ানিটি ক্রিটিক করে, হেগেলের ক্রিটিক করে, হেগেল ক্রিটিক করেছেন রিলিজিয়ানের, তারা বলে ফয়েরব্যাক ক্রিটিক করেছেন রিলিজিয়ানের, কার্ল মার্কস ক্রিটিক করেছেন রিলিজিয়ানের।
তিনি বলেছেন যে ক্রিটিক অফ রিলিজিয়নটা হচ্ছে অন্য যে কোনো রাজনৈতিক বা দার্শনিক চিন্তার এটার প্রথম কাজ। যে আপনি যদি একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে, যেটা সোহেল যেটা বলছে, রাজনৈতিক জনগোষ্ঠী আকারে গড়ে উঠতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ধর্মের ক্রিটিক করা, ধর্মের পর্যালোচনা করা, ধর্মের মধ্যে যে মর্মটা আছে, যে দর্শনটা আছে, যেটা আপনাকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকশিত হবার ভিত্তি দেয়, উপাদানটা তৈরি করে, সেটা সনাতন ধর্ম হোক কিংবা সে ইসলাম হোক, তাকে আপনাকে ক্রিটিক করে আনতে হবে। ফলে শ্রী চৈতন্য কেন হরে কৃষ্ণ হরে রাম বলে বেরিয়ে গেলেন ঘর থেকে, এটা আপনাকে বুঝতে হবে। একটা লোক নব্য ন্যায় সে সবচেয়ে শ্রেষ্ঠ, যুক্তিবিদ্যায় তার চেয়ে সে আমলের বড় চূড়ান্ত কেউ ছিল না, তো এই মানুষটি কেন যুক্তিকে বাদ দিয়ে প্রেম করে বেরিয়ে গেল ঘর থেকে? এমনি কেন বলেন যুক্তি একমাত্র যুক্তি দ্বারা সত্য পাওয়া যায় না, উপলব্ধি দ্বারা সত্য পাওয়া যায়। আপনি যদি ভগবানকে পেতে চান, আল্লাহকে পেতে চান, আপনার উপলব্ধি থাকতে হবে আগে। তো আপনি উপলব্ধি নেই, কিছু নেই, আপনি খালি আল্লাহ আল্লাহ করছেন, তো হলো না তো ওটা, এটা তো আক্ষরিক, এটা তো আমাকে দুধের চিন্তা করছেন। তাহলে এই প্রথম দেখুন যুক্তির সঙ্গে বুদ্ধির যে তর্কটা, এই তর্কটা চৈতন্য নিয়ে এসছেন। ফলে চৈতন্য নিয়ে এসছেন রসতত্ত্ব। আপনারা ওটাকে জানেন, আমি এটার ভিতরে যাবো না, কারণ দর্শনের কথা বলে আমার সারাদিন চলে যাবে। দ্বিতীয় কিন্তু বাংলাতে যেটা ঘটনা ঘটেছেন, মাননীয় ভাষণে যেটা করেছেন, আরও দুর্দান্ত কাজ করেছেন তিনি। প্রথম আমি সংক্ষেপে বলছি, আপনার আরও বুঝবেন যারা তরুণরা, বিশেষত এনসিপি যারা নতুন নেতৃত্ব, সোহেল তো বটে, আমার অত্যন্ত স্নেহের তোমার কাছে আছে, কিন্তু আরও যারা নতুন নেতৃত্ব তাদেরকে বুঝতে হবে মাননীয় ভাষণে সবচেয়ে বড় কৃতি কার জানেন? টমাস হবসের সবচেয়ে বড় কৃতি, রাষ্ট্রবাদী তত্ত্বের সবচেয়ে বড় কৃতি তিনি, একদম মৌলিক অরিজিনাল মানুষ। এটা তিনি কীভাবে করলেন? যেমন আজকে যখন আবার রোবোবিয়ার নিয়ে আপনি কথা বলছেন, আপনি যদি বুঝতে না পারেন যে রোবোবিয়ারটা তিনি সমালোচনা করছেন শাসনবাদের বিপরীতে। শাসনবাদ শব্দ হলো যে রাষ্ট্রের কাজ হলো শাসন করা, কর্তৃত্ব করা, জনগণের উপর ক্ষমতা প্রদর্শন করা, জনগণকে নিয়ন্ত্রণ করা বিভিন্নভাবে। আর মারণে সে বলেন না, এটা তো রাষ্ট্রের কাজ না। রাষ্ট্রের কাজ হচ্ছে প্রথম কি, যে যেহেতু রব মানে যিনি প্রতিপালন করেন, যিনি প্রাণের প্রতিপালন, শুধু মানুষ না সমস্ত প্রাণের প্রতিপালন করেন, কারণ তিনি প্রাণের মধ্যে বিরাজ করেন, তিনি হাজির থাকেন, তিনি গায়েব, কিন্তু তিনি কোথায় হাজির থাকেন? উনি প্রাণের মধ্যে হাজির থাকেন। এই প্রাণটা কেমন? আজকে যে না, এই যে আমি যে কথা বলছি, এই কে কথা বলছি? এটাকে আমি কথা বলছি, দেখে আমার ভিতরে যে আছে সে কথা বলছি। তো নিশ্চয়ই আমি আল্লাহর তরফ থেকে কিছু একটা নিয়ে এসেছি মায়ের পেট থেকে বেরোবার আগে। এটা ওই যখন তিনি ফু দিয়েছিলেন আদমকে, আদমজি বলছি এই তুমি এবার থেকে তোমাকে সমস্ত বিশ্বজগতের নাম তোমাকে শিখিয়ে দিলাম, ওই রূহটা নিয়ে আমি এখানে এসেছি। ওই যে আদি যে সত্তাটা, যেটা আমাকে প্রকৃতি জগৎ থেকে আলাদা করেছে। ফলে প্রকৃতি জগতের সঙ্গে আমার সম্বন্ধের জায়গাটা হচ্ছে এই রোবোবিয়ার, কথা বলার অভ্যাস। কথা বলার মধ্যে দিয়ে আমি জগতের সঙ্গে যেমন ব্যক্ত করতে পারি, কথা বলার মধ্যে দিয়ে জগতের সঙ্গে আমি সম্বন্ধ রচনা করতে পারি। এখন এই যে সম্বন্ধ রচনা করার কথাটা বললাম, এটাকে কার্ল মার্কস বলতেন ব্যবহারিক সম্বন্ধ। যে জগতের সঙ্গে আপনার একটা উৎপাদনের সম্পর্ক আছে। আপনি যাচ্ছেন, জমিতে কি লাগবে, জমি কি কথা বলতে পারে? জমিতে কথা বলতে পারে না। কিন্তু আপনি গিয়ে লাগছেন যে তার কোথাও সার কম লাগছে, এখানে একটু পানি দিতে হবে। একটা গাছকে যদি আপনি গড়ে তুলতে চান, তার বীজ টেনে ওখানে বুনতে হবে। এই যে আপনার কমিউনিকেট করতে পারেন, আপনি যে বুঝতে পারেন, প্রকৃতির ভাষা বুঝতে পারেন, প্রকৃতি আয়াতের মতন, এটা একটা বাক্য। তিনি বলছেন কোরআন বলছে, আল্লাহ কোরআনে বলতেছে সারা বিশ্ব জগৎ আমার আয়াতের মতো। এটা একটা বই, এই বইটা পড়তে জানতে হবে তো আপনাকে, আর এই বইটা পড়বার জন্য তো আপনাকে দুনিয়া পাঠানো হয়েছে। তো আপনি এটা ভুলে গেছেন, এই বই কেমনি পড়তে হবে জানেন না কিছু। আপনি গাছ কী করে হয়, নদী কী করে চলে, বিভিন্ন প্রাণীর কেন পানি লাগে, কেন পানির দরকার হলো, এবং আমি আরেকটা কথা খুব মনে করে দিচ্ছি আপনাদের, কেন পানির থেকে সমস্ত মানুষের জন্ম। জিজ্ঞেস করছেন কখন এদিকে কেন সমস্ত মানুষ পানি থেকে জন্ম লাভ করে? আমাদের বাবা মায়ের তরফ থেকে এসছে, পানি থেকে আসছে। তাহলে এই যে প্রশ্নগুলো তুলতে পারা, এই তুলতে পারার যে ইঙ্গিতটা, এটাই আমাদের যারা বড় বড় দার্শনিক আমাদের আগে এসছেন, মাওলানা ভাসানী সহ আমাদের পীর আউলিয়া মুর্শিদ যারা আছেন, ফকিরে যারা আছেন, ভক্তির যে ধারা, সেই চৈতন্য থেকে শুরু করে তারাও আগে চলে যান। এদের সকলের মধ্যে আপনি এটা পাবেন যে মৌলিক প্রশ্ন তুলতে পারে, ক্রিটিক করা থিওলজির একটা দিক হচ্ছে চর্চা আকিদা। আমার কিছু আকিদা আছে, আমার ভাই সৌমিত্র তার কিছু আকিদা আছে তার পরিবারের, আমি আমার বাবা মার থেকে আকিদা শিখেছি। এটাই কিন্তু ধর্ম বলে না,
এটা কিন্তু চর্চা। ধর্ম হচ্ছে যে ওই যে আমার আকীদার মধ্যে নিহিত যে সার্বজনীন সত্য, সেটা নিহিত। এটা আমি বুঝতে পারলে ওই তথাকথিত সম্প্রদায় ভাগ যেগুলো আপনারা বলেন, আমি শব্দগুলো খুব একটা পছন্দ করি না। সাম্প্রদায়িকতা বলেন না আপনারা, সম্প্রদায় কথাটা ভারী সুন্দর। সম্প্রদায় মানে আমরা বিভিন্ন জনগোষ্ঠী যখন সামষ্টিকভাবে কিছু প্রদান করি পরস্পরকে, তো সম্প্রদায় ভালো জিনিস ভাই। সনাতন ধর্ম যদি তার কিছু আছে যে সে আমাকে প্রদান করে, আমি তার কাছে শিখি, আর আমার কিছু আছে সে আমার কাছ থেকে শিখে, এটা বলে সম্প্রদায়। আমরা এটাকে বানাই ফেলছি কমনালি যে মারপিট করার জন্য, তলোয়ার হাতে নিয়ে গেছে একজনের প্রতি আরেকজন। তাহলে এইটা বুঝতে পারলে আমরা এই ভাষা নিয়ে যখন বলছি, দেখো রুবুবিয়াত যদি বুঝো তাহলে তো সম্প্রদায়ের কোনো ভেদ থাকে না। কেন ভেদ থাকে না? কাঁচা তুমি কখনো দেখেছো যে আল্লাহ হিন্দুকে বলতেছে এই বেটা তুই কাকে থেকে তোর জন্য সূর্য নেই, তুমি এর পানি পাবে না, তুমি আর খাদ্য পাবে না, গাছ থেকে তুমি ফল কাটতে পারবে না, তুমি বীজ দিলে তোমার চাষ হবে না। এটা কি দেখছেন কেউ? আপনি কেউ দেখছেন এখানে যারা আছেন? তাহলে আল্লাহর চোখে তো কোনো ভেদ নেই, সে তো প্রাণকে রক্ষা করে, রুবুবিয়াত। ফলে ভাসানী রুবুবিয়াত অসাম্পাদিক তো বটেই, আরও গভীরতর এটা একটা তত্ত্ব। এই গভীরতর তত্ত্ব আমরা বুঝতে গেলে আমরা কী করে বুঝবো? আমি একটু সূরা বাকারা থেকে একটা গল্প বলি, আপনারা তাড়াতাড়ি বুঝবেন। আমি যেহেতু আপনারা অনেকে যেহেতু ইসলামী তত্ত্ব সম্পর্কে আগ্রহী নামতে জামাত দিলে বুঝেন না, আপনারা তো সারাক্ষণ মৌলবাদ বলতেছেন পারার মতো আর কি। তো আমি একটু তাহলে মৌলবাদী হয়ে যাই, কী বলেন সোহেল? কারণ যদি আপনার জনগণকে, আমি এনসিপি তরুণদের বলছি, একটা অভূতপূর্ব ঘটনা ইতিহাসে আপনার ঘটা দিয়েছেন, কিন্তু এখন দেখেন আপনাকে সেনাবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে হচ্ছে। কেন? আপনাদের ভুল রাজনীতির জন্য, আপনাদের অশিক্ষা এবং আমাদের শিক্ষা দিবার প্রতি, জ্ঞান চর্চার প্রতি আপনাদের অনীহা, এবং বড়দের প্রতি আপনাদের দূরত্ব, একটা তথাকথিত আর্টিফিশিয়াল কৃত্রিম দূরত্ব আপনারা রাখেন। ভাবেন যে অতীত থেকে কিচ্ছু শেখার নেই। আপনারা যদি দুইটা মানুষকে যদি না শেখেন গণ অভ্যুত্থান কী জিনিস, গণ অভ্যুত্থান করেছে, 3টা গণ অভ্যুত্থান হয়েছে, বা 2টাই ধরি আমরা আগে, 3টা মানে মাঝখানে এরশাদ বিরোধী আন্দোলনকে আমি ধরলাম না আলোচনার সংক্ষেপ করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। কেমন আপনারা খুব একটা জানেন না 69-এর গণ অভ্যুত্থান? যদি জিজ্ঞাসা করি 69-এর গণ অভ্যুত্থানের নেতা কে ছিলেন? কে? আর কেউ না? আর কে? সিরাজ আলম খান। 2টা লোক ছিল। একজন জাতীয়বাদী রাজনীতি করেছে, তার সমালোচনা করেন, অসুবিধা নেই, কিন্তু এরাই কিন্তু বুঝেছে গণ। তারা আপনাদের কী শিখেছে? গণ শিখেছে। গণ শক্তির উৎপত্তি ঘটে গণ থেকে, জনগণ থেকে। এটার প্রমাণকে 24 আপনারা পাননি? 24 আপনারা পাইছেন? আপনার বয়স 20 থেকে 24 বছর ছেলে যাতে বড় বিপ্লব করে ফেলেছেন। সোহেল দুঃসময় করে বলছে যে আগে ভাবতে হবে আপনার বিরাট জিনিস, এখন দেখছেন আপনার ফাঁপা। ঠিকই তো বলছে, আপনার ফাঁপা। এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছেন, কিন্তু আপনাদের সম্পর্কে আপনাদের কোনো বিচার নাই, আপনার নিজেদেরকেই চিনেন নাই আপনি কী ঘটনা ঘটাইছেন। এখন একবার ওই শিবিরের বিরুদ্ধে সমালোচনা করেন, শিবিরের পর আপনার বিরুদ্ধে সমালোচনা করেন, এমন সব ফেসবুকের তর্ক করেন যেগুলো কমপ্লিটলি ইররেলিভেন্ট। এই তর্ক করে আপনারা যে জায়গায় চলে গেছেন, এখন দেখেন এই সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের কি তর্ক শুরু হয়ে গেছে। আর ডক্টর ইউনূস এখন কি তেমনি অ্যাজ ইফ উনি ঘরে ঝগড়া করতেছে, আমি ছেড়ে দিব। আরে ভাই এটা কি? এর তোমার সাথে খেলবো না, এটা কি ফাইল দেবেন নাকি? এটা কি হবে ভাই? আমি বলে আমি এতগুলো লোক মরে গেলাম, হাজার হাজার ছেলেটা মরে গেল, মরে তাকে নিয়ে এলাম, তিনি বলছেন আমি খেলবো না, এটা তো হবে না। তো এনসিপি কেন গতকাল রাস্তায় নামে নাই, এত বড় বড় আন্দোলন করেন যে ডক্টর ইউনূসকে আপনি কোথায় যাবেন, আপনি কোথায় আপনাকে থাকতে হবে? আপনি কি জানেন ডক্টর ইউনূস যখন চলে যাবে আপনাদের কী অবস্থা হবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? আপনারা ফলো করছেন, আমরা তো বারবার লিখতেছি, বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে, কিন্তু কিছু আপনাদের হুঁশ আসছে না কিছু আপনাদের মধ্যে। ডক্টর ইউনূসকে অবশ্যই তিনি যেতে পারেন না, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি নির্বাচিত, রক্ত দিকে তাকে নামানো হয়েছে। এই জন্য দেখেন গণ অভ্যুত্থানের মানুষ কিন্তু পরিষ্কার না আপনাদের কাছে, কিন্তু করছেন কিন্তু আপনারা অদ্ভুত ব্যাপার করেছি। কিন্তু গণ অভ্যুত্থান মানে কি? গণ অভ্যুত্থান মানে হলো সেই সময় জনগণের যে অভিপ্রায়টা, সেই জনগণের অভিপ্রায়টা ব্যক্ত হয়ে যাওয়া, অভিপ্রায়টা প্রত্যক্ষ হওয়া। তো 69-এর গণ অভ্যুত্থান ব্যক্ত হয়েছে কি, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমার এটা দখলদারি চলছে, আমরা এই দখলদার থেকে মুক্ত চাই। ফলে দখলদারির মুক্তিটাই আমরা পরবর্তীকালে 71-এ এটা লড়াই করে অর্জন করেছি, যে যেহেতু পশ্চিম পাকিস্তানিরা
আমাদের উপর কী করেছে? আমাদের উপর তারা একটা দখলদার কায়েম করেছে, তারা দখল করে রেখেছিল আমাদেরকে। ফলে আমরা একটা দেশকে স্বাধীন করেছি কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি। এটা খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রটা কেন গঠন করতে পারিনি? ওই যে ভাষা নিয়ে রবিয়ে তো বুঝি নাই, সিরাজ আলম খানরা যেটা বলছে তারাও বুঝেন নাই, তারাও ভুল করেছেন তত্ত্ব করে, তারাও গণ অভ্যুত্থান ব্যাপারে তারা কিন্তু ভুল করেছে। তারা বলছে গণ অভ্যুত্থান করেছি আমরা, এবার বুঝি সমাজতন্ত্র কায়েম করতে হবে। করতে গেছে, উনি করতে গেছে, করতে গিয়ে দেখছেন যে আরে আমি তো জাসদ করতে গিয়ে তারা বিরাট একটা ক্ষতিকর কাজ করে ফেলছি, রাজনীতি ছেড়ে দিয়ে বসে আছে। জিজ্ঞেস করে উনি বলতেন কি, আমি জাসদের, ঠিক আছে আমার দ্বারা জাসদ হয়েছে কিন্তু আমি জাসদের নেতা না। এরপর উনি কোথায় গেলেন? উনি সারাটা জীবন কিন্তু কাটালেন গণতন্ত্র কেমনে কায়েম করা যায়, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, মানে সমাজতন্ত্রের যে বিরোধের ভিত্তিতে আজকে আমি আসছি, নান্ডু ভাইরা আসছে, তখন যে এই তথাকথিত লেফট ধারা, একটা বিপ্লবী ধারার সঙ্গে আমরা বলতাম নয়া গণতন্ত্র, গণতান্ত্রিক বিপ্লব, আর তারা বলতেন সমাজতন্ত্র। এই যে রাজনৈতিক বিরোধটা, এই বিরোধের ইতিহাস আপনাদেরকে বুঝতে হবে যে কীভাবে মতাদর্শিক বিরোধের মধ্যে দিয়ে গিয়ে, অনর্থক মতাদর্শিক বিরোধের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে আমরা কিন্তু ৭১-এ দাঁড়াতে পারি না। এখন আপনি কিন্তু মতাদর্শিক বিরোধে ঢুকে গেছেন ছাত্ররা। আমরা কিন্তু ভাষা নিয়ে কিন্তু ওই বলতে পারেন না। কেন? উনি কখনোই গ্রিক খ্রিস্টীয় আধুনিক রাষ্ট্রকে মেনে নেন নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড। তিনি পাশ্চাত্যের যে আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে, এটা একটা খ্রিস্টীয় রাষ্ট্র, মনে রাখতে হবে। খ্রিস্টীয় রাষ্ট্র বললে কিন্তু খারাপ হয়ে যায় না। ওটা খ্রিস্টিয়ানিটি, তারও কিন্তু যথেষ্ট অবদান আছে মানুষের মধ্যে। তাহলে এই গ্রিক খ্রিস্টীয় রাষ্ট্র যেটা গড়ে উঠেছে, তার সভারেন্টির দাবিটা হয়েছে যে রাষ্ট্র সভারেন্ট। কেন? কারণ এই রাষ্ট্রের আগে গির্জা ছিল সভারেন্ট, কারণ এই গির্জা এই ঈশ্বরকে ধারণ করেন, গির্জা সভারেন্ট। ফলে গির্জার পরে সেই রাষ্ট্রকে, সেই সভারেন্টি গেছে রাষ্ট্রের কাছে, পরবর্তীকালে এটা গেছে পিপলের কাছে। কিন্তু রাষ্ট্র এবং জনগণ এই দুয়ের সার্বভৌমত্বের মধ্যে যে একটা পার্থক্য, এটা কিন্তু পাশ্চাত্য সমাধান করতে পারে নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তারা কিন্তু রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কথা বলে, যে সার্বভৌম হলো রাষ্ট্র। কেন? এবং সে রাষ্ট্র, যে রাষ্ট্রটা সব কিছুতে সে চূড়ান্ত স্বাধীনতা দেয়। ইসলামটা গ্রহণ করে না, রাষ্ট্র সার্বভৌম ইসলাম গ্রহণ করে না। ইসলাম করতে সার্বভৌমত্ব যিনি, তিনি একমাত্র আল্লাহ। তাহলে মানুষ কি করে, মানুষের আইন কি করে সম্ভব? কোনো কঠিন না, এটা খুব সহজ ব্যাপার। কারণ ইসলাম নিজেই বলতেছে যে মানুষকে সে দুনিয়ায় পাঠিয়েছে খলিফা হিসাবে। আমার প্রতিনিধি আকারে আমি আদমকে দুনিয়ায় পাঠাইতেছি, সে আমার প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি অবশ্যই আইন তৈরি করতে পারে না, তো কোনো বিরোধ তো নেই। কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব মানতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে আমার প্রতিনিধি যদি আইন তৈরি করতে পারে, তাহলে গণ অভ্যুত্থান হতেছে সর্বোচ্চ আইন। গণ অভ্যুত্থান সর্বোচ্চ আইন। এই আইনের পরে আর কোনো আইন কিন্তু থাকে না। আমি তরুণদের প্রশ্ন করছি, আপনারা কেন শেখ হাসিনার ফ্যাসিস্ট আইনের কে আবারও আপনারা কেন প্রতিষ্ঠা করবেন? কী জন্য, কী যুক্তিতে? আপনি তো করেছেন ওটা। আপনারা জনগণই সার্বভৌম। কেন? জনগণ আল্লাহর খলিফা, সে রুহানি সম্পদে সে দৃপ্ত, সে তার জীবের জীবন দিছে তার আত্মার আকুতির জন্য, সমষ্টির স্বার্থ রক্ষার জন্য সে তার 2 হাত পেতে জীবের জীবনটা সে কোরবানি দিয়ে দিয়েছে। আপনার এই কোরবানি দেওয়া মানুষের যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে, তার সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা কেন করেছেন? এই উত্তরটা দিতে হবে আপনাদের। আপনারা কেন শেখ হাসিনার এই তথাকথিত ফ্যাসিস্ট শাসনতন্ত্রকে টিকে রাখলেন, লাথি মেরে ফেলে দেন না কেন? আপনারা কেন চুপ্পুকে সরাতে পারেন না? আপনারা কেন আন্দোলন বন্ধ করলেন? তারপর এখন কেন এনসিপি বানাচ্ছেন রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য? আপনি কি নির্বাচন করে গণঅভ্যুত্থান করছেন? আমাদের নির্বাচন করে গণঅভ্যুত্থান করেন না, তাহলে আপনি নির্বাচনী দল বানাচ্ছেন কেন? তার এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কেন এই প্রশ্নগুলো আপনারা ধরতে পারেন না? কারণ আপনার মাওলানা ভাসানীকে মনে করছেন উনি বোধহয় একটা হুজুর টাইপের লোক, উনি বোধহয় কিছু বুঝি টুঝে না, উনি বোধহয় কিছু এমনি করছে কি এটা এর বিয়ার, এটা কোনো অর্থ নেই না, এটা চলবে না। দিস ইজ ভেরি রং। হি ইজ ডিপ। উনি অনেক গভীর মানুষ। তাহলে উনি কী করে টমাস হবসকে ক্রিটিক করছেন? টমাস হবের গল্পটা বলি আমি, দেখেন আপনি যে সূরা বাকারা দেখবেন, তাহলে ফেরেশতারা কী বলতেছে? ফেরেশতারা বলতে তিনি মানুষ সৃষ্টি করবেন। মানুষ সৃষ্টি করলে কী হবে? ফেতনা ফ্যাসাদ করবে, মারপিট করবে, দাঙ্গাগামা করবে। তাহলে এই মানুষ সৃষ্টি করবে না, আমরা তো ফেরেশতারা আছি সারাক্ষণ তোমার ইবাদত করতেছি। তো আল্লাহ বললেন না, আমি তো
যা জানি তোমরা তা জানো না, আমি তিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে এরপরে কি বললেন, তোমরা সবাই মানুষকে শ্রদ্ধা দাও, আদমকে শ্রদ্ধা করো। ইবলিস কিন্তু শ্রদ্ধা করে নাই। তাহলে ইবলিস কেন শ্রদ্ধা করে নাই? কারণ মানুষের মধ্যে যে রুহানি শক্তি, একই সঙ্গে রুবুবিয়াতের যে শক্তিটা নিহিত রয়েছে, জন্মসূত্রে আল্লাহর কাছ থেকে পাওয়া এই রুহানি শক্তিকে সে অস্বীকার করেছে। তাহলে এই যে শক্তিকে সে অস্বীকার করা, এই অস্বীকার কারণে সে কিন্তু শয়তান হয়ে গেছে। এখন কি শয়তান কি নামাজ কেন পড়ে? আপনি কি মনে করেন? নামাজ পড়ে? দেখছেন যে যদি বাংলাদেশের নতুন জনগোষ্ঠী তৈরি করতে চান, আপনার ধর্ম তো জানতে হবে। নামাজ পড়ে, অবশ্যই পড়ে নামাজ, ও তো একবারে পড়ে নমস্কার পড়বে, সে শুধু মানুষকে স্বীকার করে না। তাহলে যারা নামাজ কালাম পড়ে আর যারা মানুষকে শ্রদ্ধা করে, মানুষের এই মহিমা, এই যে রুহানি শক্তি, এই রুবুবিয়াতের শক্তি নিয়ে যে জন্মগ্রহণ করেছে, যাকে এত বড় মহিমা দিয়েছে কোরআন, এই মহিমা যারা স্বীকার করে নেয়, তো এরা কি আর রসুলের উম্মত থাকতে পারবে? থাকতে পারে বলেন? আপনি পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে শয়তান শ্রদ্ধা দেয় না? আপনি কোথায় শ্রদ্ধা দিবেন? কোনো জায়গা নেই তো, একমাত্র মানুষ ছাড়া। মানুষ ছাড়া কোথাও শ্রদ্ধা দিবার জায়গা নাই। তাহলে মাওলানাকে এত হালকা মনে করেন। এখন টমাস হবস কি বলতো? টমাস হব বলতো যে ফাতনা ফ্যাসাদ করে মানুষ, একই কথা, শয়তানের তত্ত্ব আর কি। এটা যে মানুষ মাত্র সে ফাতনা ফ্যাসাদ পড়বে না। আমি সহজ করে বুঝবার জন্য কথাগুলো মজা করে রস দিয়ে বলছি আপনাদের। ফাতনা ফ্যাসাদ করে মানুষ, মানুষ মাত্র মারপিট করে, দাঙ্গাগামো করে। অতএব মানুষ যদি স্বাধীন থাকতে চায়, শান্তি থাকতে চায়, তাহলে তার সার্বভৌম, তার যে সত্তা, এইটা সে লেভিয়াথান, একটা শক্তিশালী একটা সত্তার কাছে সমর্পণ করতে হয়। মানে রাষ্ট্রের কাছে আমার যে স্বাধীনতা, আমি যে মানুষ হিসাবে স্বাধীন, আমার যে সত্তা, এটা রাষ্ট্রের কাছে দিয়ে দিতে হবে, গচ্ছিত রাখতে হবে। তখন রাষ্ট্রের লেভিয়াথান মানে বিশাল একটা দানবের মতন, সে তখন আমার শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। সে র্যাব বানাবে, সে মিলিটারি বানাবে, সে যখন তখন আমাকে আইন দিয়ে শাস্তি ধরবে, সে মারপিট করে বেড়াবে। এই হলো টমাস হবসের তত্ত্ব। আপনার পরে দেখবেন আমি সহজ করে বুঝেছি, এর চেয়ে বেশি কিছু আপনি পাবেন না। আধুনিক রাষ্ট্রতত্ত্বের এই কন্ট্রাক্টেরিয়ান থিওরি টমাস হবস থেকে যেটা এসছে, এখন এখান থেকে এসছে। মাওলানা যেহেতু এই রাষ্ট্র মানেন নাই, এই রাষ্ট্রতত্ত্ব মানেন নাই, তিনি কোন দ্বারা প্রভাবিত ছিলেন? তিনি তার নিজের ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি বিশ্বাস করেন না যে মানুষ ফাতনা ফ্যাসাদ করে। মানুষ যে ফাতনা ফ্যাসাদ করে না, এটার প্রমাণ তিনি গণ অভ্যুত্থানের যে জন্য গ্রামে গ্রামে যাওয়া, মানুষকে সংগঠিত করা। কারণ তিনি প্রথম গুরুত্বপূর্ণ মানুষ গণ অভ্যুত্থানের ইতিহাস দিক থেকে, যিনি সাধারণ কৃষকদেরকে মোবিলাইজ করতে পেরেছেন। সাধারণ কৃষকদের কিন্তু টেকনিক ছিল। উনি কী করতেন? ওই ডেকচি দিয়ে আনতে, ওর কাছ থেকে চাল, ওর কাছ থেকে কদু, ওর কাছ থেকে মুরগি, ওর কাছ থেকে গরু। থ্রু পার্টিসিপেশন, জনগণ অংশগ্রহণ করতে। গণকে কী করে তৈরি করতে হয়, গণকে কী করে কনস্টিটিউট করতে হয়, তার প্র্যাকটিক্যাল উদাহরণ তিনি দেখেছেন। তার যেই কোনো ধরনের অনুষ্ঠানে কৃষক সম্মেলন করেছেন, এটা দুর্দান্ত অভিজ্ঞতা। পড়ুন কেমনি করেছেন ওটা। আপনাদের মতন করে এখন গিয়ে ওদের টাকা খুঁজতে হয় না। আমি এনসিবি নেতাদের বলবো, প্লিজ এটা করবেন না, হাত পাতবেন না, কদিন পরে চিহ্নিত হয়ে যাবে। বিএনপি যেটা করছে, আওয়ামী লীগ যেটা করছে, আপনার ওটা হয়ে যাবে। তাহলে গণ অভ্যুত্থান ওই জিনিসটা খোঁজেন। আর সিরাজ আলম খানের টেকনিক ভিন্ন ছিল, ওটা স্টাডি করেন। তিনি কী করে করেছেন? তিনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আন্দোলন গড়ে উঠছে, বিশেষত মিডল ক্লাসের মধ্যে। ওদের মধ্যে থেকে সবচেয়ে মিলিটেন্ট ছেলেটাকে নিয়ে তিনি তার দল গড়ে উঠেছেন। সেটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের বিপরীতে তিনি সম্পূর্ণ একা হাতে ছাত্রলীগ তিনি গড়ে তুলেছেন, একা একা। তাই কেমনি তিনি করেছিলেন, দলটা করেছেন? ওর কাছে শিখেন না। উনি কি টাকা নিয়ে করছে নাকি? এরা কেউ টাকা নিয়ে দল করছে? এরা কেউ টাকা নিয়ে দল করে না। তারা শিখতে পারি না কেন? তাহলে গণ অভ্যুত্থান কী করে হয়েছে? জনগণের কী করে তার দল গঠন করতে হয়, জনগণের নেতৃত্ব দিতে সক্ষম। কারণ সেই দল গঠনের প্রক্রিয়াটাই হবে জনগণের সঙ্গে সম্পর্কিত হওয়া, মানে জনগণের কাছে যাওয়া। জনগণের কাছে গেলেই কিন্তু আমার দলও কিন্তু গঠিত হয়ে যাবে। ফলে এটা হচ্ছে হিস্টোরিকে যখন তাকাবো তখন দেখবো। তাহলে মাওলানার যেই তত্ত্ব, রুবুবিয়াতের যে তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে এই যে আমি এমন একটা রাষ্ট্র চাই
এমন একটা হুকুমত চাই, যেহেতু তিনি খ্রিশ্চান, গ্রিকো খ্রিশ্চান স্টেটের তত্ত্ব তার মধ্যে ছিল না, তিনি যেখানে এমন একটা তিনি রাষ্ট্রের কল্পনা করেছেন, এটা আসবে তার দেশের জনগণ যেই ধর্মটা জানে সেই ধর্মের থেকে, কারণ তারাই সংখ্যাগরিষ্ঠ। ফলে সেই ধর্মকে যদি সে ক্রিটিক করতে পারে প্রপারলি, সে ক্রিটিক করলে কি হবে, আমি আমার জনগণকে সত্যিকারের নতুন রাষ্ট্রতত্ত্ব, নতুন রাজনীতি আমি দিতে পারব। এখন তার রাজনীতি ব্যর্থ হলো কেন? তার রাজনীতি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো বামপন্থীরা, কমিউনিস্টরা। কেন? তারা বুঝে নেয়, কখনো বোঝার চেষ্টা করে না। কেমন কেন তো বোঝার চেষ্টা করে না? চেষ্টা করে না কথা যে তারা তৎক্ষণাৎ তাকে কী বানাচ্ছে, একটা ইসলামী পার্টি বানা ফেলেছে। তার তত্ত্বটাকে পড়েও দেখে না উনি কী বলতেছে। তার যে বিভিন্ন রকম তার যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার যে মূল মর্ম, এটা তার কৃষক সমিতি বলুন, হুকুমতে রব্বানিয়া, আপনারা শুনেছেন এগুলো, হুকুমতে রব্বানিয়া আপনার কর্মসূচিগুলো পড়লে দেখবেন কিন্তু তার কিন্তু একটা পার্টি গঠনের কিন্তু একটা খুবই সুন্দর একটা চিন্তা কিন্তু মধ্যে টিকে নিয়ে রয়েছে। আপনি আরও ইমপ্রুভ করতে পারেন, আরও অনেক বিকশিত করতে। এখন তো আমরা আধুনিককালে সব বইপত্র পারি, সে কী বলে হেগেল থেকে আরম্ভ করে মার্কস থেকে আগামবেনকে, রসিয়ে সবার বইপত্র পড়তে পারি, পরে তুলনা করতে পারি মাওলানার বক্তব্যটা আমরা একটা শক্তিশালী বিপ্লবী রাজনৈতিক তত্ত্ব আকার কী করে আমরা হাজির করবো, কন্টিনিউ কী করে করবো, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আনতে পারবো। যে যিনি টমাস হবসের তথাকথিত পালনবাদী রাষ্ট্র, তথাকথিত শাসনবাদী রাষ্ট্র, এটার বিপরীতে তিনি কী করে একটা পালনবাদী রাষ্ট্রের চিন্তাটা করেছেন। এখন তখন আমাদের মাহফুজ যখন এই পালনবাদ কথা বলে, তার বিরুদ্ধে সব হুজুরেরা লেগে গেছে, শিবির। এটা কি ঠিক হয়েছে কাজটা? তারা বুঝে গেছে ওরা ইসলাম সম্পর্কে জানে। আরেকটা দল আছে যারা ইসলাম সম্পর্কে কোনো পড়াশোনা নাই তাদের, ওরা মনে করছে ইরান থেকে কিছু তত্ত্ব আনলে, কি সৌদি থেকে কিছু তত্ত্ব আনলে, কেমন তুরান থেকে তুর্কিদের কাছে কি তত্ত্ব আনলে বোধহয় এখানে বিপ্লব করা যাবে না। এটা করা যাবে না, এটা পসিবল না। বাংলাদেশে ইসলামের একটা নিজস্ব ইতিহাস এবং রূপ আছে। এই নিজস্ব ইতিহাস এবং রূপকে আমাদেরকে চিনতে হবে। এটা কি, কেন মানুষ এটাকে গ্রহণ করেছে, এটা কেন ধরে রেখেছে আমাদের পূর্বপুরুষরা, এবং তার মধ্য দিয়ে কী করে তারা, শুধু আমরা না, সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে সবার সঙ্গে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবার একটা যে তত্ত্ব, এটা আমার ধর্মের মধ্যে সেটা রয়েছে। ঠিক আছে, আপনি খেয়াল করেন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু কলোনিয়াল আইডিয়া, কলোনিয়াল আইন না এটা। ইংরেজরা এই রাষ্ট্রদ্রোহিতা, তথাকথিত রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বললে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে, ফাঁসি দিচ্ছে, রাষ্ট্রদ্রোহিতা। জুলাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এনসিপিকে করতে চাই, তারা আমার পরবর্তীকে আমার কথা শুনবেন, তারা প্রশ্ন করতে চাই, আপনারা রাষ্ট্রদ্রোহিতা আইনটা কী চোখে দেখেন? এই যে সনাতন ধর্মাবলম্বী চিন্ময়কে রাষ্ট্রদ্রোহিতার আইনে ঢুকাইছেন, এই আইন কি আপনার প্রয়োগ হবে না? হবে তো। আমরা জুলাই গণ অভ্যুত্থানকে আমরা রাষ্ট্রদ্রোহিতা করিনি, আইন মানছি, তাহলে এটা কেন করলেন? এই যে দ্বিচারিতা, কনসেপচুয়ালি আমার এই ভুল, যে ভুলের খেসারত আগামী দিনে আমাকে দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত এই উপলব্ধিটুকু নাই যে এত বড় ভুল আমরা করেছি। একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে অবশ্যই সনাতন ধর্মাবলম্বীদের তাদের অধিকার, তাদের নিজেদের কথা বলার অধিকার আছে। আমি বলেছি আমার অধিকার কায়েম করে আমি মরেছি, শহীদ হয়েছি, তার অধিকার আছে, সে বলবো না কেন? সে বলে কি অন্যায় কিছু করেছে? সে তো বলে কোনো অন্যায় কিছু করে না। হেফাজত যখন আন্দোলন করেছে, আমরা কি হেফাজতকে সমর্থন করি না? আপনারা তো করেন না, আমি তো করেছি। কারণ হেফাজতের কথা বলার অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। কথা বলার অধিকার নিয়ে তো আমি কখনো আপত্তি করি না। কেন কথা বলবো না কেন? কারণ আমি তো মনে করি যে আমরা যে জায়গায় আছি কথা বলেই আমরা জয় করতে পারি। আরেকটা মানুষ যে আমার বিরুদ্ধে পক্ষ, কথা বলবো না, ফলে কথাটা বলাটা ইম্পর্টেন্ট। এই যে আমরা রুহানিয়াত বলি কি রুবুবিয়াত বলি, মনে যে বা আরবি শব্দবোধী, এটা প্রতি ইসলামী মূল্যবোধী শব্দ, খুবই শক্তিশালী ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ, শক্তিশালী দার্শনিক শব্দ। তো সেই জন্য মাওলানার দিক থেকে আপনি যখন তাকাবেন, তখন আপনি দেখবেন যে এই প্রশ্নগুলো তার বিভিন্ন আন্দোলনের মধ্যে, তার বইগুলো যখন পড়বেন, তার বিভিন্ন বক্তৃতা যখন পড়বেন, এটা এত পরিষ্কারভাবে আছে, এটা আপনারা কিছুতেই আপনাদের চোখ এড়াবেন। আমি প্রথমে বলছি, তো আমার অনেক বামপন্থী ভাইরা রাগ করবেন যে মাওলানা বলছি যে বাংলাদেশে জনগণের অধিকার কায়েমের ক্ষেত্রে
সবচেয়ে বড় দুটা শত্রু আছে, একটা হলো কমিউনিস্ট আর একটা হলো কারা, ইসলামিস্টরা। অবাক লাগতেছে আপনাদের? আপনি পড়ছেন এগুলো না পড়েন নাকি? একবার চিন্তা করেছি কেন উনি কথা বলছেন। এইটা তিনি বলেছেন কেন? বলে যে কমিউনিস্টরা ভালো, খারাপ নাই, কারণ ওরা ইতিমধ্যে লা ইলাহা বলে ফেলেছে, ওরা তো নাস্তিক হয়েছে, কিন্তু এখন ইলাহা বলতে পারেনি। কিন্তু ওরা আরেকটা সমস্যা আছে ওদের। সেই সমস্যাটা কি? সেটা হলো এই যে তারা মুখে বলে ব্যক্তিগত মালিকানা থাকবে না, মুখে বলে দেয়, কিন্তু যখন তারা রাজনীতি করতে যায় তখন এটাকে রাষ্ট্রীয় মালিকানা বানায় এটাকে কৃষকদেরকে তারা বঞ্চিত করে তাদের সম্পত্তির অধিকার থেকে। খুব ভ্যালিড ক্রিটিক। রাষ্ট্রীয় মালিকানাতে কমিউনিজমে নাই। রাষ্ট্র তো আধুনিক কালের সৃষ্টি, রাষ্ট্র তো বিলয় হয়ে যাবে, থাকবার তো কথা না, তারা রাষ্ট্রীয় মালিকানা করতে গেছে। তো হুজুরদের কী বিপদ? তো হুজুরে তো আরেকটা মজা, ওদের তো আমি এখনো লা ইলাহা পড়াইতে পারি না, আরেক বিপদ। কমিউনিস্টের তো আল্লাহ নাই এটা অন্তত বলে, হুজুরে তো এটা বলতো না আজ। তো তারপরে না আমি ইলাহা পড়াবো, কারণ সমস্যাটা কি? তারা মনে করে সব দেশের মালিক আল্লাহ, কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে সম্পত্তির মালিকানা নিজের নাম লেখাতে কিন্তু দ্বিধা করে না। ওকে, দিস ইজ ভেরি পাওয়ারফুল ক্রিটিক অফ দ্য প্রাইভেট প্রপার্টি। তথাকথিত ব্যক্তিগত মালিকানার এত ব্রিলিয়েন্ট ক্রিটিক অল্প কয়েকটা লাইনে মাওলানার চেয়ে কেউ বুঝতে পারে না। ইসলামী অধিকার আছে, মালিকানা থাকতে পারে না। আপনাকে অধিকার দিয়েছে, আপনি অধিকার বুঝেন, মানুষ হিসেবে আপনার কিছু অধিকার আছে, কিন্তু আপনি মালিক সম্পত্তির ব্যক্তিগত মালিকানার কনসেপ্ট ইসলামে নাই। যেহেতু ইসলামের মূল যে ভিত্তি, তার যে দার্শনিক রাজনৈতিক দর্শন, তার মূল মর্মটা হচ্ছে সমাজ, রাষ্ট্র না। কারণ ইসলাম রাষ্ট্রে বিশ্বাস করে না, ফলে ইসলামী রাষ্ট্র বলে কিছু নেই। এখন আপনারা বলতে পারেন যে এটা ফারামদার তত্ত্ব, বলতে পারেন, সমস্যা নাই তো। কারণটা হচ্ছে এটাও তো ইসলাম বলে, যা কিছু ব্যাখ্যা দেন না কেন আপনি, সেই কোরআনের বলুন কি হাদিসের, এই ব্যাখ্যা মানুষই দেয়, মানুষই ব্যাখ্যা করে। কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে না, হাদিস নিজের ব্যাখ্যা নিজে করে না। কিন্তু আমি ঠিক বলছি কিনা এটার একমাত্র প্রমাণ হবে, আপনি তো শুধুমাত্র কোরআন আপনাকে দেয়নি, আপনি একই সঙ্গে কী পেয়েছেন? আপনি প্রজ্ঞা, বুদ্ধি, যুক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তখন আপনার প্রজ্ঞা, বুদ্ধি, যুক্তি আপনি ব্যবহার করেন, আপনি অবশ্যই তখন দেখবেন যে কোরআন ঠিকই বলেছে। কি? হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে মুত্তাকি তাদের জন্য এটা কিসের বই? পরামর্শের বই। এটা আইনের বই না, এটা পরামর্শের বই। তো আপনি অফকোর্স আপনার অধিকার আছে এটাকে ইন্টারপ্রেট করার। শুধু কি অধিকার নেই, আপনি এটা দাবি করতে পারবেন না যে আপনি নতুন নবী হয়েছেন, আপনি নতুন রসুল হয়েছেন, আপনার বক্তব্য সহি। এটা যখনই দাবি করবেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনার কোনো অধিকার নেই। তাহলে কী করে সত্য ঠিক হবে? একমাত্র সোশ্যাল ডিসকোর্স, আলাপ আলাদা। যে কী করতেছি আমি, আপনারা বলবেন ফরামদ আপনি ঠিক বলেননি, আমি নিয়ে নেবো, হাত তুলে ভাই আমি বলি ঠিক বলিনি, বলে আপনি এই বইটা পড়েন না, হ্যাঁ নিয়ে নিব, বলবেন আমাকে। কিন্তু এটা আমাদেরকে ঠিক করতে হবে। মাত্র সামাজিকভাবে, সমাজের যে দেশকাল পাত্রভেদে আমাদের এখনকার যে প্রবলেম, এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা এটাকে আলোচনা করতে হবে। তাহলে সেদিক থেকে তাকালে মাওলানা আরেকটা যে বড় অবদান, সেটা হলো জনগণ সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। এটাকে বলা হয় সহজ বাংলায়, আমি এটা বাংলা করি, এটা গণ সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব না মানতে পারি না এজ এ মুসলিম, এটা অ্যাকসেপ্টেবল না আমাদের কাছে, কিন্তু গণ সার্বভৌমত্ব লাগবে। এই জন্য জনগোষ্ঠীর কথাটা গুরুত্বপূর্ণ। আমরা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, যার আবির্ভাব ঘটেছে দীর্ঘ কাল ধরে 1857 থেকে শুরু করে 1947 পরে 1971, 1971 পরে আমরা আবার করে এই নতুন পুরনো ইতিহাসকে আমরা আবার ফিরে তাকাবার জন্য দাঁড়িয়েছি। আমরা একটা নতুন আবির্ভাব বিশ্বে, আমাদের নতুন ধর্ম আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের একটা অত্যন্ত সমৃদ্ধ অতীত আছে। সেই বৌদ্ধ ধর্ম বলি কি সনাতন ধর্ম বলি, এই বিভিন্ন ফকিরদের কথা বলি, ভক্তির আন্দোলন বলি, আমাদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে এবং আমাদের ইসলাম আছে।
ফলে আমরা অত্যন্ত শক্তিশালী, ফলে আমরা বিশ্বের জয় করবার জন্য এসেছি। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দুনিয়া জয় করবার জন্য, কারণ আমাদের যে সমৃদ্ধ দেশ বুদ্ধিবৃত্তিকভাবে দার্শনিকভাবে পৃথিবীর প্রথম। আর কি আছে আমাদের? আমরা নদী, আমরা নদীর দেশ, অদ্ভুত দেশ, যেখানে 3টা বৃহৎ নদীর মোহনায় আমরা গড়ে উঠেছি। ফলে আমাদেরও যে সমাজ, যে সভ্যতা, যে সংস্কৃতি গড়ে উঠেছে, আমাদের যে প্রশাসনের যে রূপ, এটাও আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। কারণ গ্রামগুলো বিচ্ছিন্ন ছিল নদী দ্বারা, আমাদের শহরগুলো যে গড়ে উঠেছে এটা ইংরেজের কার্টোগ্রাফির দ্বারা না, প্রাকৃতিকভাবে তার বিভাজন, তার বিভিন্ন প্রশাসনিক এলাকা গড়ে উঠছে। যারা নিম্নাঞ্চলে সে একরকম, যারা একটুখানি কি বলে এই রাজশাহীর দিকে বরেন্দ্র অঞ্চলে তারা একরকম, পুন্ড্র অঞ্চলে একরকম, এই সমুদ্রের একরকম। ফলে তারা তাদের সেই ইকোলজিক্যাল, কারণ যেটাকে আমরা কী বলতে পারি জিওগ্রাফিক্যাল এবং ইকোলজিক্যাল, তার যে রিয়ালিটি, এই রিয়ালিটির ভিত্তিতে এটা গড়ে উঠেছে। তাহলে এই রিয়ালিটিকে যদি আমরা আবার পুনর্বার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আবারও ভাষানের কাছে যেতে হবে যে ইংরেজের তৈরি করা প্রশাসনিক যেই কাঠামো, এটা হবে না, এটা ফেলে দিতে হবে। কারণ এটা প্রশাসনের জন্য হয়েছে, এটা কলোনিয়াল শাসনের জন্য হয়েছে। আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে কি বিকশিত করার জন্য এটা হয় নাই। ফলে আমাদের যে নতুন যে স্থানীয় ব্যবস্থা, সরকার ব্যবস্থা হবে, এটাও নদী কেন্দ্রিক, এটাও আমাদের ভূগোল কেন্দ্রিক। আমাদের কি অ্যাগ্রো ইকোলজিক্যাল বলি, যে নামে বলি কেন বলি না কেন, মানে প্রাণের যে বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখছি আমার বিভিন্ন ভূগোলে, এই বৈচিত্র্য কেন্দ্রিক হবে, যাতে সে বৈচিত্র্যকে আমি রক্ষা করতে পারি এবং রববিহারকে প্রশাসনিকভাবে আমি এটাকে বাস্তবায়িত করতে পারি। রববিহার মানে কি? এই যে প্রাণের যে বিভিন্ন অভিব্যক্তি, তার বিভিন্ন বৈচিত্র্য, তাকে যেন আমি সুরক্ষা নিশ্চিত করতে পারি স্থানীয় সরকার দ্বারা। আমার কৃষি, আমার বন, আমার নদী, আমার মাছ, আমার পশু পাখি, আমার সব কিছু, সমস্ত কিছু আমার অধীনে, সমস্ত কিছুকে সুরক্ষা নিশ্চিত করা, এটা আমার দায়িত্ব। এবং তখনই আমি সত্যিকার অর্থে কী হয়ে উঠি? রবের, মানে আমার প্রতিপালকের প্রতিনিধি হয়ে যায়। আমি তার প্রতিনিধি হিসেবে প্রশাসন করি, তার প্রতিনিধি হিসেবে আমি শাসন করতে আসি। কারণ আমার শাসন মানে হলো শাসন না, আমার শাসন মানে হলো প্রতিপালন। এই জন্য রববিহার, এই জন্য রববিহারের কনসেপ্টটা অত্যন্ত গভীর এবং এটা আমরা আরও অনেক কথা বলতে পারবো এটা নিয়ে। আমি মনে করি যে আর এই ব্যাপারে সময় একটা প্রশ্ন করি। নিশ্চয়ই, প্লিজ, অবশ্যই করি। প্রশ্নটা হলো যে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, বায়োডাইভার্সিটি এবং আমাদের যে এইটা আপনি বলবেন একটা। আর একটা প্রশ্ন হলো যে বর্তমান অবস্থায় হোয়াট ইজ টু বি ডান। আমাদেরকে এইটাই কর্তব্য যে যেই সংবিধান আমাদেরকে এখানে আপনার ফ্যাসিজমের জন্ম দিয়েছে, সেই সংবিধান বাতিল করে যেটা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট হবে না, সেই সংবিধান করা উচিত ছিল। যারা আন্দোলন করেছে জুলাই অগাস্টে রক্ত দিয়ে, তাদের উচিত ছিল সেই পথে যাওয়া। এটা কবে করেন আপনি বলেন? আচ্ছা, আমার একটা বই বেরিয়েছে 2023 সালে, গণ অভ্যুত্থান গঠন। কেমন গণ অভ্যুত্থান গঠন করা একটুখানি আপনি উল্টিয়েছেন, আপনি দেখবেন যে এটার মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। কিন্তু আমরা 100বার একমত যে আমরা একটা নতুন গঠনতন্ত্র, শব্দটা সংবিধান নয়, নতুন গঠনতন্ত্রের প্রণয়নের জন্য আমরা লড়াই করেছি। কেন সংবিধান নয়? সংবিধানটা ঔপনিবেশিক শব্দ। আমি আমার এই দেখেন, যদি আমি ভাষানির দর্শন যদি আমি আত্মস্থ করি, তাহলে আমাকে আজকে থেকে সংবিধান বলা বন্ধ করতে হবে। ভাষানি কিন্তু শাসনবাদে বিশ্বাস করেন না, পালনবাদে বিশ্বাস করেন। তাহলে এটা লাগবে গঠনতন্ত্র। কনস্টিটিউশন বাংলার গঠনতন্ত্র। আমি নতুন জনগোষ্ঠী, আমি কি করে গঠিত হয়েছি সেটা, তার মধ্যে নীতি নৈতিকতা থাকবে। নীতি নৈতিকতা এখানে প্রধান। আমি আইন করে আপনাকে শেখাতে পারবো না যে জমিতে বিষ দিলে প্রাণ মারা যায়, জীব হত্যা হয়, কেমন, এটা বলতে পারবো না, কেমন। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, কিছু কিছু শব্দ ব্যবহারই কিন্তু আমাকে ভুল রাজনীতি তৈরি করে। ফলে শব্দটা গঠনতন্ত্র। গঠন মানে হলে আমার ধর্ম আমাকে যা দেয়, যে সাংস্কৃতিক নীতি নৈতিকতা শেখায়, এটাও আমার গঠনের অন্তর্গত। ফলে অবশ্যই ইসলাম পড়তে হবে, আমাকে জানতে হবে। কারণ অধিকাংশ মানুষ অবশ্যই আমাকে সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে, কারণ এটার উপর দাঁড়িয়ে আছে, এটার তো একটা হিস্ট্রি, আজকে তো নতুন আসে নেই। আর ইসলাম তো স্বীকার করে
যে কী বলে যে আমি এই নবী রাসূল যাদের নাম আছে কোরআন শরীফে, এটা ছাড়াও প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কাছে আমি পথ প্রদর্শক পাঠিয়েছি। এত মধুর, এত উদার ধর্ম কোথায় পাবেন আপনি? সমস্ত জাতির মধ্যে পাঠিয়েছি। তাহলে ইসলাম এই দেশে আসবার আগেও এই দেশে অবশ্যই আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শকরা ছিল। খুঁজে বের করেন কারা ছিল, কারা সে শুধু সাধু সন্ন্যাসী তারা ছিলেন, তারা আমাদেরকে ধর্ম শিখেছেন। এবং এটাও বলি, যারা অধিকাংশ যেহেতু এখানে আমরা যদি ইসলাম ধর্মাবলম্বী, অনেক কথা জানেন না যে একত্ববাদ তো আরবদের একচেটি না রে ভাই। একত্ববাদ আরবই ছিল, আর কোথাও ছিল না, এটা তো ননসেন্স। একত্ববাদ তো বৈদিক ধর্ম একত্ববাদী, উপনিষদ একত্ববাদী, রামমোহন একত্ববাদী, রবীন্দ্রনাথ একত্ববাদী। তারা কি ব্রাহ্মণ ছিল না? তাহলে এই যে সাম্প্রদায়িকতা চর্চা করছে ক্রমাগত, আমরা জাস্ট মনে করি যে ইসলাম বলে একটা পরিচয়, আমি মুসলমান, আমার কোরআনের কোনো খবর নাই, হাদিসের কোনো খবর নাই, ইতিহাসের কোনো খবর নাই, আমি দর্শন জানি না, কিছু জানি না, এখানে মারপিট করবো, এটা তো চলবে না। তাহলে আমি কী করে এটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী করে উঠবো? যদি বাংলাদেশ দাঁড়িয়ে যায়, সমিতিদের পাশে আছে, সমিতিদের পাশেই আমি বলবো বাংলাদেশকে কেন্দ্র করে এই সমস্ত উপমহাদেশটা গড়ে উঠবে। যদি আমরা সেইভাবে নিজেদেরকে গঠন করতে পারি, সেইভাবে নেতৃত্ব দিই। আর যদি আমরা যেহেতু মুসলমান, ফলে হিন্দুকে ঘৃণা করতে হবে, আর ইসলাম মানে হিন্দুকে ঘৃণা করা, এটা করলে তো চলবে না। কেন তাহলে পশ্চিমবাংলার মানুষ আপনার এখানে আসবে? সবাই তার সমিতি দোষী দেন না, আপনাদের কেন তারা ভালোবাসবে? কেন ভালোবাসবে? শুভেন্দু অধিকারী যখন দলবল নিয়ে এসে আপনাদের এখানে দল করতে পারবে, আমি ঠিক বলছি না? এটাই করবে। আমরা এই রাজনীতি কেন করবেন? যে রাজনীতি দ্বারা শুভেন্দু অধিকারী ওখানে দলবল নিয়ে আসে, আর বিজেপি এসে আপত্তি করে। ফরাজবার শুনছেন ওখানে কিন্তু সব ওরা এই বন্দুক টন্দুক নিয়ে আসছে, আমাদের বন্দুক কিচ্ছু নেই। আমরা তো বিজেপি বানাচ্ছেন আপনারা, আমরা তো আগে অন্তত ছিলাম বিডিআর, এখন আমরা এই গেছি কি দারোয়ান। তো এই যে ভুল রাজনীতি, এই যে ক্ষতিকর রাজনীতি, এটা বন্ধ করতে হবে। ক্ষতিকর রাজনীতি কিন্তু এটা বন্ধ করতে হবে। আমি ভাইয়ের সঙ্গে 100% একমত যে অবশ্যই আপনি যেটা বলছেন, ইয়ের কথা বলছেন না, যেটা ওই বিদ্যুৎ কেন্দ্র কোনটা রামপাল, অবশ্যই এটা বিরোধী আমরা, এটা পিরিয়ড, এটা কোনো তর্কের কোনো প্রশ্ন আসে না। সুন্দরবন তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, ওটা প্রাণের আবাস, বিভিন্ন পশু পাখি প্রাণের একটা আবাস। ওখানে তো বিদ্যুৎ কেন্দ্র করার কোনো যুক্তি নেই। শুধু রামপাল কেন, আপনি যখন মাতার বাড়ি করেন, আপনি কি কোনো অ্যাসেসমেন্ট করেছেন? আপনি কোনো এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করেছেন? আপনি তো করেন নাই, ঠিক আছে না? বিভিন্ন রকম পুরো মহেশখালী বদলে গেছে, মহেশখালী আদিনাথের বন্দি আছে, ওখানে আদিনাথ ছিল, পুরো নাথপন্থার উৎপত্তি স্থল ওটা। আপনি ওখানে এখনও যাবেন, সে মন্দির সেখানে রয়ে গেছে আদিনাথের মন্দির। পুরো মহেশখালী একটি ইকোলজিক্যালি অত্যন্ত সেন্সিটিভ একটা এলাকা, ওটাকে আপনি ডিস্ট্রয় করে দিচ্ছেন এখন, পুরো মহেশখালী এলাকা ডিস্ট্রয় করে দিচ্ছেন। আপনার কোনো খবর নাই, ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের নাম। তারা কি ইকোলজিক্যাল উন্নয়ন কি করা যায় না? অবশ্যই করা যায়। গুজরাটের মুন্দ্রা এলাকায় আদানি যে বিদ্যুৎ কেন্দ্র করেছিল সেটা ধ্বংস করে দিয়েছে এলাকা, কিন্তু ওইটা ধ্বংস করে আবার এখন সুন্দরবনে এসছে ধ্বংস। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি ভাই, থ্যাংক ইউ ভেরি। এই লড়াইগুলো আমাদেরকে একসঙ্গে করতে হবে। আমি নিশ্চিত এই লড়াইয়ের সঙ্গে, আমি জানি আমার প্রচুর বন্ধু আছে ভারতে যারা এই ড্যাম বিরোধী আন্দোলনে আছেন, সমিতি থেকে চোখের সামনে আপনারা দেখছেন, আর অনেকে আছেন যাতে আমরা মনে করি যে এই ড্যাম বিরোধী আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ভাসানী যখন বলতেছে আমি ফারাক্কা ভেঙে দেব, লোকে কিন্তু মনে করছে উনি বোধহয় ঠাট্টা করে বলছেন বা একটা উত্তেজনার জন্য শিখছেন, না, আপনি সিরিয়াসলি বলছেন। কারণ আপনি দেখুন, তত্ত্বটা হচ্ছে পানি আমরা সকলে ব্যবহার করি। আপনি ইঞ্জিনিয়ারিং কায়দায় পানির কোয়ান্টিটি ঠিক করে আপনি কতটুকু শুষ্ক মৌসুমে পাবেন আর কখন ভরা মৌসুমে পাবেন, এটা তো হিসাব করতে পারবেন না আপনি কখনোই। আপনি কি করে হিসাব করবেন ব্যাংকের কতটুকু পানি লাগে? আপনি কি করে হিসাব করেন সাপের কতটুকু পানি লাগে, গরু ছাগলের কত পানি লাগে? কি করে হিসাব করবেন? এরকম কোনো মেথোলজি আছে কোথাও? আপনি যে জীবকে চোখে দেখেন না, অনুজীব চোখে ধরা পড়ে না, তার পানি আপনি কী করে পরিমাপ করবেন? ফলে ইঞ্জিন, আমি মনে আছে এর আগে একবার সেমিনার হয়েছিল, তখন আমি একটা পেপার পড়েছিলাম যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট অফ দ্য ওয়াটার, মানে তথাকথিত আধুনিক বিজ্ঞানীদের পানির যে ধারণা আর আমরা যে পানির কথা বলি, এই পানির যে ধারণা, এটা আকাশ পাতাল পার্থক্য। আমাদের এখানে বন্যা নিয়ন্ত্রণের জন্যে কৃষকরা কি করত, জমিটা খালি উঁচু করে রাখত, নেপাল থেকে পানি আসতো পলি নিয়ে, সেই পলি জমিতে পড়তো, আর ওই পানি চলে যেত ওই পলির উপরে তারা চাষাবাদ করত। বাংলাদেশ তো পলির উপর করে গড়া, পলি মাটি নেপাল থেকে আসা, এই মাটি তো আপনাদের মাটি না,
এই মাঝে নেপালের মাঝে। তাহলে এই যে আমরা একটা ব্রড যে ইকোলজি, একটা বায়োজিওগ্রাফিক্যাল একটা যে ধারণা, যার মধ্যে ইকোলজি আবাস, প্রাণের আবাস, আমাদের আবাস মিলে যে আমরা একটা গড়ে উঠেছি, তাহলে এই একটা জনগোষ্ঠীর জন্য কী ধরনের রাজনীতি দরকার, কী ধরনের আমাদের রাষ্ট্র করব, কী ধরনের প্রশাসন গড়ে উঠবে, কী ধরনের জুলাই ঘোষণা, সোহেল, কী ধরনের জুলাই ঘোষণা লাগবে, এটা তো বিবেচনার বিষয়। জুলাই ঘোষণা স্যার কীভাবে তৈরি করবেন এটা তো জানি না আমি। আগামীতেই কাজ করবো। আপনার তো ঘোষণাটা হয়, ঘোষণাটা মানেটা বুঝতে হবে। প্রোক্লামেশনটা মানে অ্যাট দ্য সেম টাইম নতুন গঠনতন্ত্র প্রণয়নের ঘোষণা। আপনি যে মনের যে ইচ্ছা এবং অভিপ্রায়, সেই ইচ্ছা এবং অভিপ্রায় একটা এরকম একটা পাতার মধ্যে আপনি লিখবেন, এক পাতার মধ্যে লিখে আপনি ঘোষণা দেবেন। এক পাতা বেশি দরকার, কনসেপ্ট সিম্পলি, যার ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণীত হবে। কী হতে পারে? যখন প্রশ্ন উঠছে, আমি বলেছি অনেক জায়গায়, আবারও রিপিট করি, এই ঘোষণাপত্রের 3টা নীতি থাকবে, খুব সহজ। যেহেতু আমরা কি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তা আমরা যে নতুন যে রাষ্ট্র গঠন করতে চাই, সেখানে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা কেউ হরণ করতে পারবে না, রাষ্ট্র হরণ করতে পারবে না, 1 নম্বর নীতি। 2 নম্বরটা হচ্ছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস হয় এরকম কোনো আইন কিংবা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। 2 নম্বর, এক কথা এসে গেল। 3 নম্বর, জীবন এবং জীবিকা ধ্বংস হয় এইরকম কোনো আইন এবং নীতি রাষ্ট্র করতে পারবে না। আমার ঘোষণা শেষ। এবং গণসার্বভৌমত্ব নীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র কায়েম করতে হবে। গণসার্বভৌমত্ব মানে হলো এই যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দাও। আমার কথা সে আধা পাতা লেগে এরকম সব কিছুর মধ্যে তো আছে, প্রাণ ডুবে গেছে এটার মধ্যে দেশে আমি অবশ্যই আমি ঢুকাতে পারবেন কোনো। নারীর অধিকার যখন বলেন ঠিক আছে, খুব ভালো। আমি নারীর অধিকার যখন বলবেন, ঠিক আছে, খুব ভালো। আপনি যখন বলবেন তাহলে আমরা একদিন আলোচনা করি, কিন্তু এটা অধিকারের কথা যখন আপনি আনবেন, অধিকারটা মডার্ন স্টেটে প্রিসাপোজ করে। আপনি যখন ব্যক্তির মর্যাদা, ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা আপনি হরণ করতে পারবেন, এর মধ্যে নারী নেই, নারী ব্যক্তি না, না লাগবে, আমি সেটা আসতেছি। এটা কি নারী না? ফাইন, তো ওটা ভাঙেন না, নারীকে দেন না, এটা কিন্তু ছিল না। আচ্ছা, আমাদের আজকে তো আমি না, ঠিক আছে ভাই, আমি আমি বুঝতে পারছি। আমরা মনে করি যে এটা একটা এমনই গুরুত্বপূর্ণ ইস্যু, আমি আশা করবো যে আমরা আলাদা করে আলোচনা করি। আমি 2-1টা কথা বলি। নারীর প্রশ্নটা যখন আমার বোনরা আছে, তাহলে ওরা আমাকে ভুল বুঝবে। নারীর প্রশ্নটা তখন আসবে, তখন যে পুরুষতান্ত্রিক পরিবার নিয়ে আপনি কথা বলতে হবে। আপনি কি তৈরি আছে পুরুষ হিসাবে? আমি তৈরি না, কারণ ট্রাইবাল আমাদের নারী তো ছিল গরু ছাগলের মতো। সেখান থেকে ইসলাম তাকে একটা অধিকার দিয়েছে যে সে বিয়ে করবার আগে এটা কন্ট্রাক্ট, মানে এটা একটা ব্যক্তি আকারে তাকে স্বীকৃতি দিয়েছে। জি জি, তো বলুন আমরা বলতে, তো আপনি যখন আমরা বলেন, আপনি যখন আমরা বলেন, এই আমরাটা আমরা এখন গঠন করতে পারি নাই তো। এটা আমি আপনি হয়েছি হয়তো, কিন্তু আমরা তো হই নাই। তা আমরা যেহেতু হই নাই, সেজন্য নারী কমিশনের রিপোর্ট যখন এসছে তখন সমাজের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই আমরার হতে এডুকেশন লাগবে, চিন্তা চেতনা লাগবে। আমরা তো এখনও ধর্মীয় যারা আছেন তাদের চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত সমাজ, ফলে আসেন না ওটা আগে আলোচনা করি। আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি একমত হয়তো সম্ভবত, কিন্তু আমি বলবো এটা সেন্সিটিভ ইস্যুকে আপনাকে সমাজকে ধরে নিয়ে আপনি করতে হবে। নারী বা আমি ব্যক্তিও তো সমাজ থেকে তো আমি আলাদা না। আমি কি এমন কিছু করতে পারবো যেটা সমষ্টি এটাকে গ্রহণ করে না? ফলে ওই কালচারাল লড়াইটা আমরা আগে করি, ওই কালচারাল লড়াইটা করি। আমি আপনাকে কথা দিচ্ছি যে নারী কমিশনের রিপোর্টের উপর আমার দীর্ঘ একটা আলোচনা হবে ইনশাল্লাহ, আপনি পাবেন। এবং সেক্ষেত্রে আমি মনে করি নারী কমিশনের মধ্যে অনেক প্রশ্ন তারা তুলেছেন যেটা জেনুইন, একই সঙ্গে তার যেসব বিতর্ক হচ্ছে এটাও জেনুইন। কারণ আপনি পরিবার সম্পর্কে আপনার ধারণাটা কী, এটাকে ব্যক্তির সঙ্গে পরিবারের কী সম্পর্ক থাকবে, এটা তো আলোচনা করতে হবে।
এটা ছাড়া তো আমি বলতে পারবো না এই সময়। রবুবিয়াতের কথা যদি বলেন, সেখান থেকে ভাসানিকা যদি ফিরে আসে, তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে ওখানে তো একটা পালনের প্রসঙ্গ এসে যায়, আসে না? প্রজাতি পালন কেমনি করবেন, প্রজাতি উৎপাদন কী করে করবেন, টেস্ট হবে কী করে, নাকি সার্ভিস মাদার? না, আমি বলছি যে আমি পরিবার, আমি যদি সেই ওখান থেকে তো ওই প্রশ্নটা কোশ্চেন ধরতে পারেন না। পালনবাদের দিক থেকে যদি তাকাই, তাহলে মানুষ প্রজাতি হিসেবে তো মানুষের তো কন্টিনিউটি লাগবে। ও যদি প্রজাতি হিসেবে যদি সে ক্ষয় হয়, মানুষ তো টিকবে না, টিকবে কি? তাহলে প্রজাতি হিসেবে মানুষকে টিকিয়ে রাখবার আপনার প্রস্তাবনা কী করে করবেন? গুড, ভেরি গুড, আমি এগ্রি করি, এটাই তো বলা হচ্ছে। তো তাহলে পরিবার ভাঙতে জানতেন না, তো কী করবেন তাহলে বলেন? এই প্রসঙ্গটা আমরা না, ঠিক আছে, আমি করবো, আমি এখানে না করে আপনার সঙ্গে করবো, আমি আলোচনা আমরা ঠিক আছে। আমি ভাইকে আমি ওনাকে আমি ইয়ে করতে চাই না। আমি যেটা করবো সেটা হলো যে আমরা মনে করি যে আমার দিক থেকে বিনয়ের সঙ্গে এতটুকু খালি বলবো আপনাকে, যে এই প্রশ্নগুলো আমাদের সমাজে সামষ্টিক ব্যক্তির প্রশ্ন, সামষ্টিক প্রশ্নকে সামষ্টিক জায়গা থেকে আমরা আলোচনা করতে হবে এবং রিজলভ করতে হবে। এইসব ক্ষেত্রে আপনার সঙ্গে আমি ডেফিনেটলি আপনার সঙ্গে আমি একমত। কিন্তু আমরা যে জায়গাটা, আমাদের মূল জায়গাটা, সেটা হলো গণ সার্বভৌমত্ব কায়েম করা, জনগণের কাছে ক্ষমতা দাও, এবং এইটা আলোচনা করছি কেন আমি উৎসাহী, এই আলোচনার মধ্যেই এটা সমাধান হবে। আপনাকে যেমন আপনার চিন্তা সমষ্টির কাছ থেকে গ্রহণযোগ্য হতে হবে, আমার চিন্তা সমষ্টির কাছে গ্রহণযোগ্য হতে হবে, এবং তখনই এটা আইন হয়ে ওঠে, তখনই সবার জন্য বাধ্যবাধকতা তৈরি হয়। কারণ ব্যক্তি সমাজের ভেতরে, ব্যক্তি সমাজের বাইরে না, খুব সিম্পল। ব্যক্তি সমাজের ভেতরেই সে ব্যক্তি হয়, সমাজের বাইরে কোনো ব্যক্তি নেই। ফলে ব্যক্তি অধিকার কথাটা বললেও আমরা ধরে নিতে হবে এখানে সমাজের একটা গুরুত্বপূর্ণ সমাজের সঙ্গে বন্ধন আমার আছে, সেই বন্ধনটা আমি কী করে বজায় রাখবো, এই জিনিসটা আমাদের দরকার, কেমন? তো আমি এটা বলে বিনয়ের সঙ্গে এখানে শেষ করছি। সবাই আশা করি আমরা মনে করি মাওলানা ভাসানী আমাদের আগামী দিনে আমাদের রাজনীতির অত্যন্ত কেন্দ্রীয় একজন পুরুষ, এবং তাকে নিয়ে আমাদের আরও প্রচুর আলোচনা করতে হবে, এবং তাকে রেলিভেন্ট করে তুলতে, মানে প্রাসঙ্গিক করে তুলতে হবে। মানে শুধু স্মৃতি আচরণটা ইম্পর্টেন্ট না। আমি যে আলোচনাটা আপনাদেরকে করলাম, এটা করেছি যেন আমরা তাকে প্রাসঙ্গিক করে তুলতে পারি। এই যে তর্কটা করলাম, এটা প্রাসঙ্গিক করে তুলতে, তাকে প্রাসঙ্গিক করে তুলতে হবে। সেই মিনতিটুকু জানিয়ে, সেই আকাঙ্ক্ষাটুকু জানিয়ে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।